প্রকৃতি হচ্ছে প্রাণীজগৎ, জীবজগৎ ও উদ্ভিদ জগতে বসবাসের এক বিস্ময়কর আধার। মাটি, পানি, বায়ু, গাছপালা, নদী, পাহাড়, সমুদ্র এরা সবই প্রকৃতির অংশ। প্রকৃতি না থাকলে প্রাণীজগৎ ও উদ্ভিদ জগতের বেঁচে থাকা মুশকিল হয়ে পড়ত। আর তাই প্রকৃতিকে বাঁচাতে, টেকসই করে ধরে রাখতে এই প্রকৃতিতে বসবাসরত মানুষকে তার যত্ন নিতে হবে। প্রকৃতির প্রধান আধার হচ্ছে বৃক্ষ বা গাছ। আর এই গাছ মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন, অক্সিজেন যোগায়। প্রাকৃতিক নানান বিপদের ঢাল হয়ে দাঁড়িয়ে আমাদের রক্ষা করে। একটি দেশের প্রাকৃতিক পরিবেশকে সুরক্ষা করতে তার চারিপাশে কমপক্ষে 40% বন বা গাছ থাকা জরুরি। এক গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে বর্তমানে বৃক্ষের বা বনের পরিমাণ রয়েছে 12 থেকে 15%। বিশেষ করে শহর অঞ্চলে এর পরিমাণ আরও কম। প্রকৃতি হল আল্লাহ তাআলার দেয়া মানবজাতির জন্য এক মহা নিয়ামত। আর এই প্রকৃতি রক্ষায় প্রয়োজন পরিবেশকে সুরক্ষিত রাখা। প্রকৃতি ছাড়া যেমন প্রাণীকুল বাঁচে না, তেমনি প্রাণীকুল, উদ্ভিদ, জীবজন্তু, গাছপালা বাঁচার একমাত্র আধার এই প্রকৃতি। তাই প্রকৃতি ও পরিবেশকে বলা হয় একে অন্যের পরিপূরক। গাছপালা, নদী, মাটি, উদ্ভিদ, প্রাণী সকলই প্রকৃতির অংশ হিসাবে পরিবেশে বিরাজ করে। প্রকৃতি ও পরিবেশ আমাদের জন্য, আমাদের জীবনের জন্য, আমাদের অস্তিত্বের জন্য। কিন্তু আমরা পরিবেশের প্রধান তিনটি নিয়ামক, প্রধান তিনটি উপাদান মাটি, বায়ু, পানি নানাভাবে দূষিত করে ফেলছি, যার কারণে ধীরে ধীরে এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। আমাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়ছে। যে সকল কারণে আমাদের পরিবেশ ধীরে ধীরে দূষিত হয়ে পড়ছে, মানুষের বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ছে, তার প্রধান কারণগুলো হলো আমাদের অতিরিক্ত ভোগবিলাসিতা এবং আরামপ্রিয় অলস জীবনযাপন। নিজেদের ভোগবিলাসিতার জন্য প্রকৃতিকে নিজেদের আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করছি, প্রকৃতির উপর প্রভুত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, যার ফলে প্রকৃতির উপাদানগুলোকে আমরা ধীরে ধীরে তার স্বাভাবিক অবস্থা থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছি, যা আমাদের জীবনের জন্যই পরবর্তীতে হুমকির সম্মুখীন হয়ে যাচ্ছে। এই প্রকৃতিকে ধ্বংসের জন্য আমাদের অন্যতম আরও একটি বড় কারণ হলো জীবাশ্ম জ্বালানির অনিয়ন্ত্রিত ব্যবহার। আমরা প্রতিদিন অজস্র পরিমাণ অপরিশোধিত খনিজ তেল, গ্যাস, কয়লা, পেট্রোল এগুলো আমাদের কলকারখানা এবং যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহার করছি। এবং এই জ্বালানিগুলোতে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড পরিবেশে নির্গত হচ্ছে, যা ধীরে ধীরে আমাদের গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যা পৃথিবীকে মানুষের বসবাসের অনুপযুক্ত করে তুলছে। আর এই অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডগুলো, ক্লোরোফ্লোরোকার্বনগুলো, কার্বন মনোঅক্সাইডগুলো আমাদের ওজোন স্তরকে ধীরে ধীরে নষ্ট করছে, যা সূর্যের অতি বেগুনি রশ্মিকে সরাসরি পৃথিবীতে আসার সুযোগ করে দেবে। অপরিকল্পিতভাবে এবং অধিক হারে পলিথিন, প্লাস্টিক এবং কাচের ব্যবহার। এই পলিথিন, প্লাস্টিক এবং কাচগুলো ব্যবহার করে আমরা রিসাইকেলের পরিবর্তে যত্রতত্র ফেলে দিচ্ছি, যেগুলো আমাদের মাটি, বায়ু এবং পানিকে দূষিত করছে। এই পরিবেশটাকে আমরা নষ্ট করে দিচ্ছি বনাঞ্চলগুলোকে অবাধে ধ্বংসের মাধ্যমে। এই পরিবেশটাকে আমরা নষ্ট করে দিচ্ছি আমাদের যে জলাভূমিগুলো আছে, সেই জলাভূমিগুলোকে ভরাট করে শিল্প প্রতিষ্ঠান এবং নগরায়ন সৃষ্টির মাধ্যমে। আমরা প্রতিদিন আমাদের ব্যবহার্য জিনিসপত্রগুলো, অপ্রয়োজনীয় আবর্জনাগুলো আমরা যত্রতত্র ফেলে দিয়ে আমরা মাটি, বায়ু, পানি ধ্বংস করে দিচ্ছি। নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এই পরিবেশ রক্ষার আন্দোলন জোরদার করতে হবে।
পরিবেশকে বাঁচাতে হবে নিজে বাঁচার জন্য, নিজের অস্তিত্বকে রক্ষার জন্য। এই পরিবেশ দূষণকে রোধের জন্য আমাদের নানামুখী পদক্ষেপ নিতে হবে, জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, সকল দিক থেকে এই পরিবেশ দূষণ রোধে আমাদের অগ্রসর হতে হবে। সর্বোপরি আমাদের সকলকে সচেতন হতে হবে পরিবেশ রক্ষার ব্যাপারে। একসময় আমাদের দেশের প্রতিটি অঞ্চলই ছিল গাছপালা দিয়ে ঘেরা, নদী, পানি, পাখি, উদ্ভিদ, জলজ প্রাণী, বন্য প্রাণী আর হাজারো প্রজাতির গাছের সমারোহ। নাগরিক জীবন ছিল শান্ত ও ছন্দময়। মানুষ প্রকৃতির খুব কাছাকাছি থেকে জীবনযাপন করত, যেখানে নিঃশ্বাস প্রশ্বাস ছিল নির্মল আর মন ছিল প্রশান্ত। আজ সেগুলো হারিয়ে যেতে বসেছে। আমাদের চারপাশে যা কিছু আছে, গাছপালা, নদী, পাহাড়, বায়ু, আলো, সব কিছু মিলে বন জঙ্গল, পশু পাখি, নদী, সমুদ্র, সব কিছু মিলেই প্রকৃতি। 1 দশক আগে প্রকৃতি যেমন সবুজ ছিল, আজ তেমন সবুজ নেই। বনায়ন কমে গেছে, জলবায়ুর পরিবর্তন হয়েছে, নগরায়ন বেড়েছে, ঘরবাড়ি বেড়েছে জনসংখ্যা। এই জনসংখ্যা বৃদ্ধির কারণে আমাদের দৈনন্দিন যে চাহিদা বেড়েছে, এই চাহিদার সাথে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান সব কিছুর জন্য প্রয়োজন উদ্ভিদ বা বনায়ন। গাছপালা কেটে আমরা যদি রান্না থেকে শুরু করে একেবারে দৈনন্দিন জীবনের যে সাঁকো পারাপার, আমাদের যা কিছু আছে, বইয়ের ব্যবহার, খাতার ব্যবহার, কলম বানানো, সব কিছু মিলে আমাদের প্রয়োজন আছে প্রকৃতি এবং বনায়ন। অক্সিজেন যা আমাদের বাঁচাতে সাহায্য করে, ঠিক মায়ের মতো যেমন আগলে রাখে এই প্রকৃতির উদ্ভিদ আমাদের। সবুজ বনায়ন, পাহাড় কেটে আমরা আমাদের দৈনন্দিন জীবনের মৌলিক চাহিদার যে বাসস্থান তৈরি করছি, কিন্তু ওই পরিমাণ বনায়ন বা উদ্ভিদ আমরা রোপণ করছি না। এতে করে আমাদের দৈনন্দিন চাহিদার সাথে আমাদের নিঃশ্বাসের সমস্যা হচ্ছে, জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একইভাবে আমাদের নির্মল বায়ু এবং অক্সিজেন এবং সুন্দর একটি প্রশান্তিময় জীবন লাভ করতে আমাদের প্রয়োজন আমার বাড়ির আঙিনার আশেপাশে, রাস্তার ধারে এবং পরিকল্পিতভাবে বনায়ন সৃষ্টি করা। কারণ বনায়ন শুধুমাত্র মানুষের জন্য প্রয়োজন তা নয়, আমাদের চারপাশে যে জীববৈচিত্র্য আছে, পশু পাখি, বন্য প্রাণী, সকলের জন্য একটি পরিকল্পিত বনায়ন হতে পারে তাদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। আমরা যদি পরিকল্পিত বনায়ন, সবুজের সমারোহ সৃষ্টি করি, যে পাখি ফল খায়, আমরা যদি কিছু ফলজ উদ্ভিদ লাগাই, একইভাবে আমাদের যে কাঠের প্রয়োজন, কোন উদ্ভিদ লাগালে কিভাবে এই সবুজের সমারোহ করলে আমাদের দৈনন্দিন কাঠের চাহিদা মিটবে, জীববৈচিত্র্যের প্রতি লক্ষ্য রেখে যদি আমরা তাদের এই প্রয়োজন মেটানোর জন্য চারপাশের পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে, প্রাকৃতিক জীবনযাত্রার প্রয়োজনে প্রাকৃতিক সম্পদের যে ব্যবহারগুলো আছে, বিষয়গুলোর প্রতি ব্যক্তিগত, সামাজিক, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে উদ্যোগ নেই এবং জীববৈচিত্র্যের যে আইন আছে সে আইনের প্রয়োগ সর্বত্র করি, তবেই আমাদের প্রকৃতিকে রক্ষা করা সম্ভব। এখন বিশ্বের অন্যতম সমস্যা পরিবেশ দূষণ সমস্যা। সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবেশ দূষণের মাত্রাও বেড়েছে দ্বিগুণ। অতিরিক্ত জনসংখ্যার চাপে তাদের আবাসস্থল নির্মাণ, অপরিকল্পিত শিল্প কারখানা নির্মাণ ও নগরায়নের কারণে পরিবেশের মাত্রাতিরিক্ত ক্ষতি সাধিত হচ্ছে। ঢাকা সিটির পরিবেশ কিভাবে দূষণের শিকার হলো, সেই স্বপ্নপুরী আজ কেবলই স্মৃতি। 1.5 কোটিরও বেশি মানুষের চাপ আর অপরিকল্পিত নগরায়নের ফলে ঢাকা এখন এক দূষণের রাজ্যে পরিণত হয়েছে।
আমাদের ঢাকা সহ বাংলাদেশ বায়ু দূষণের ক্ষেত্রে বা আমাদের প্রথম দিকেই থাকি আমরা। আমাদের ঢাকা শহরকে বলা হয় যে আমাদের প্রথম 10টা সিটির মধ্যে সবচেয়ে বায়ু দূষণকারী সিটি হিসেবে পরিগণিত হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের যে মূল বিষয়গুলো, বিশেষ করে বায়ু দূষণের উৎসগুলোকে আমাদের চিহ্নিত করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর থেকে আমরা সেই বিষয়ে ওয়াকেবল আছি। তারপরে আমাদের যে বিভিন্ন বর্জ্য, আমরা বর্জ্যগুলো, আমাদের কঠিন বর্জ্য, শহরের বর্জ্যগুলো আমরা এক জায়গায় স্তূপ করে আগুন লাগিয়ে দিচ্ছি, সেখান থেকেও ভালো দূষণ হয়। আমাদের যে বড় বড় যে শিল্প কারখানাগুলো আছে, যেখানে চিমনি থেকে বায়ু দূষণগুলো হচ্ছে, বিভিন্ন ধরনের আমাদের বিষাক্ত গ্যাস বেরোচ্ছে, বড় বড় ইন্ডাস্ট্রি থেকে দূষণ হয়, ইটের ভাটা থেকে দূষণ হয়, এবং আরও কিছু দূষণ হয় যেগুলো আমরা অনেক সময় খালি চোখে দেখতে পাই না। যেমন আমাদের কিছু দূষণ হয় যানবাহন থেকে কালো ধোঁয়া, সেটা আমরা দেখতে পাই, কিন্তু কিছু দূষণ আছে আমরা দেখতেও পাই না। আর যেমন কিছু কিছু দূষণ আছে ফাইন পার্টিকেল, আমরা বলি পার্টিকুলেট ম্যাটার। এবং আমাদের যে ডাস্ট পলিউশনের ক্ষেত্রে বড় একটা দূষণের সোর্স হলো আমাদের যে বিভিন্নভাবে যে আমরা কনস্ট্রাকশন করি, আমরা বিল্ডিং বানাচ্ছি, আমাদের রাস্তা খোঁড়াখুড়ি করছি, এই যে অবকাঠামো যে উন্নয়ন হচ্ছে এবং সেটা পরিবেশসম্মত না হতেই এই ডাস্ট পলিউশনটা হচ্ছে। এই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি পরিবেশ অধিদপ্তর থেকে যে সার্বিক যে বায়ু দূষণ সেটাকে অ্যাড্রেস করার জন্য আমরা যেটাকে আমরা বলি ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান, জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি করা হয়েছে, যেটা মেয়াদকাল ধরা হয়েছে 2024 থেকে 30। এই 6 বছরে আমরা চেষ্টা করব সবাই মিলে, আমাদের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, সংস্থা সবাই মিলে দূষণ কমানোর চেষ্টা করতে হবে। সেটা ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে এবং সামাজিক, রাষ্ট্রীয় সব পর্যায়ে থেকে চেষ্টা করতে হবে। পাশাপাশি যানবাহনের কালো ধোঁয়া, এই যানবাহনের কালো ধোঁয়া থেকে প্রচুর দূষণ হয়, সেই দূষণটা কমানোর জন্য এখন চেষ্টা হচ্ছে যে পুরনো যানবাহনগুলো রাস্তা থেকে প্রত্যাহার করা। শব্দ দূষণও এখানকার জীবনের আরেক অংশ, যেখানে নিরিবিলি শান্তির কোনো স্থান নেই। মানুষ যেন এখন প্রকৃতির কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে এক যান্ত্রিক জীবন কাটাচ্ছে। পরিবেশ দূষণ প্রতিরোধে পরিবেশ ও অধিদপ্তরের কী করণীয় আছে? তবে এই দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তির পথ এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। দূষণগুলো নিয়ন্ত্রণের জন্য কিন্তু আমাদের আলাদা আইন আছে। যেমন আমাদের মূল আইনটা হলো বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995। তার আওতায় বিভিন্ন বিধিমালা আছে, যেমন বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2022, শব্দ নিয়ন্ত্রণ বিধিমালা 2006, পানি দূষণের ক্ষেত্রে আমাদের পরিবেশ সংরক্ষণ বিধিমালা 2023, শব্দ নিয়ন্ত্রণ বিধিমালা 2006। সেই আইন প্রয়োগ করে আমরা চেষ্টা করছি, পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর এবং সরকারি অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা, তারা চেষ্টা করছেন যে একটা সহনীয় পর্যায়ে রাখা। দূষণ সৃষ্টি করে যেগুলো, একটা হলো তরল বর্জ্য, যেখান থেকে তরল বর্জ্যটা বের হয় সেটা যদি আমরা ট্রিটমেন্ট ছাড়া ছেড়ে দেই তাহলে দূষণটা হবে। সেটা শিল্প কারখানা থেকে হতে পারে, বাসাবাড়ি থেকে হতে পারে। আমরা বাসাবাড়ির যে পয় বর্জ্য আমাদের নদীতে যাওয়ার আগেই যেন ট্রিটমেন্ট করা যায়, যেটাকে আমরা বলছি সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, ট্রিটমেন্ট করে যেন সেই পানিটা নদীতে যায়, খাল বিলে যায়, সেটা চেষ্টা হচ্ছে। বর্জ্য পরিশোধনাগারের মধ্যে আমরা সেন্সর বসিয়ে দিব এবং ওই যে ইটিপি থেকে যে তরল বর্জ্যটা বেরোচ্ছে সেটা ট্রিটমেন্ট করেই বেরোচ্ছে না ট্রিটমেন্ট ছাড়া বেরোচ্ছে, সেটা আমরা অফিস থেকে বসে দেখতে পাবো। এবং বেশ কয়েকটা ইন্ডাস্ট্রিতে সেন্সর বসানো হয়েছে, যেটা আমরা বলি অনলাইন ইটিপি মনিটরিং। আমরা ইটিপি যেটা আছে বর্জ্য পরিশোধনাগার, সেটা অনলাইন ভিত্তিতে মনিটর করা হচ্ছে। যদি আমাদের মনিটরিংটা বাড়ে তাহলে কিন্তু যারা দূষণ করে ওনারা দূষণ করতে সাহস পাবেন না। যে কোনো ইন্ডাস্ট্রির ফলে যদি প্রচুর দূষণ হয় তাহলে আমরা অ্যাসেস করে বলি যে এই ইন্ডাস্ট্রির কারণে আশেপাশে পরিবেশ ব্যবস্থা কী ধরনের ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিপূরণ আদায় করা যায়। এই রিলেটেড আমাদের পরিবেশ অধিদপ্তরের আওতায় 3টা পূর্ণাঙ্গ আইন আছে, 8টা বিধিমালা আছে। সেই পূর্ণাঙ্গ আইন বিধিমালাগুলো বাস্তবায়নের চেষ্টা হচ্ছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি যে আমাদের এই যে 8টা বিধিমালা এবং 3টা পূর্ণাঙ্গ আইন, সেটা যতটুকু সম্ভব এই আইনের প্রয়োগটা নিশ্চিত করা এবং আইনের যেন সুষ্ঠু বাস্তবায়ন হয় সেই ব্যবস্থা করা।
পরিবেশের সাথে জীবজগতের সম্পর্ক অবিচ্ছেদ্য। সুস্থ পরিবেশেই জীবনের বিকাশ ও বিবর্তন সম্ভব। কিন্তু আমরা ভুলে গেছি যে আমাদের বেঁচে থাকার এই অপরিহার্য উপাদানকে আমরাই ধীরে ধীরে ধ্বংস করছি। এখনো আশা আছে। রমনা পার্ক, বোটানিক্যাল গার্ডেন ও বলদা গার্ডেনের মতো কিছু সবুজ দ্বীপ এখনো আমাদের মনে করিয়ে দেয় ঢাকা তার সবুজ সত্তা পুরোপুরি হারায়নি। এই সবুজকে বাঁচিয়ে রাখতে, তাকে আরও বিস্তৃত করতে আমাদেরকে এগিয়ে আসতে হবে। পরিবেশ অধিদপ্তর নানা পদক্ষেপ নিচ্ছে, কিন্তু আমাদের ব্যক্তিগত উদ্যোগ ছাড়া এই যুদ্ধে জেতা সম্ভব নয়। আসুন আমরা আমাদের চারপাশে গড়ে তুলি সবুজের বেষ্টনী। প্রতিটি গাছ যেন আমাদের নতুন করে নিঃশ্বাস নেয়ার সুযোগ করে দেয়। এই ভোগান্তির শহরকে আবারও ফিরিয়ে আনি তার হারানো গৌরবে।